এইবার যে ঘটনাটা ঘটেছে এইটা না যখন বলেছে, মানে আমি না ওর ফেসটা তো দেখছিলাম সামনে, মানে ও না মানে বলতে কিনা চোখ মুখ সে মানে ঠিকরে বেরিয়ে আসার মতো অবস্থা। এখনো মানে এত ট্রমা দেয় ঘটনাটা। এরকম পর্দাগুলো হালকা হালকা দুলতে শুরু করলো। এবার পর্দার এরকম ফাঁক থেকে জানলায় দেখছে একটা পুরো ফিমেল একটা অবয়ব, চুল খোলা, জানলা এরকম হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। এরা দুজন নিজেদের মধ্যে কথা বলছে, বাড়ির ব্যাকইয়ার্ড থেকে একটা মারাত্মক আর্ত চিৎকার, মানে বিভৎস একটা চিৎকার। 10-15 মিনিট পর এবার দুমদুম করে ধাক্কা মারছে। তো এইবারে না ও উঠে মানে দেখছে পর্দাটা হালকা সরানো ছিল, দেখছে দুটো অবয়ব, এবং অবয়ব বলার থেকে ভালো বলবো মানে পুরো বলছে মনে হচ্ছে যেন দুটো পুরো পচে যাওয়া গলা মৃতদেহ দাঁড়িয়ে আছে ওখানটা, ওইভাবে দাঁড়িয়ে জানলায় দাঁড়িয়ে আছে ওরকমভাবে। যারা চাইছে না আমরা এখানে থাকি আমাদেরকে বার করার জন্য, তারা কিন্তু আমাদের প্রাণ অবধি নিয়ে নিতে পারে। তো সেই জন্য বলছে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে যে এখান থেকে পালাও, এইখানে মানে সামথিং ইজ হরিবলি রং। শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে আমাদের সাথে আছে দেবলীনা। দেবলীনা, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো খুবই ভালো আছি। আমি ফার্স্টে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে, হরর ঘটনা অবশ্যই, তাহলে আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর ডেকে নেব আপনাদের এইখানে। এবার আসি দেবলীনার কাছে। দেবলীনা, আজ কি ঘটনা এনেছো? আমি আজকের যে ঘটনাটা এনেছি, মানে এটা যখন আমি প্রথমবার শুনি আমি এতটা ভয় পেয়ে গেছিলাম ঘটনাটা শুনে, এবং প্রথম দিক থেকে একটু না বিশ্বাস করতে অসুবিধা হয়েছিল, কিন্তু যারা বলেছে যখন ফার্স্ট, কারণ প্রথম আমি ঘটনাটা যখন শুনেছিলাম তখন আমি যে প্রত্যক্ষদর্শী তার থেকে শুনিনি, তার এক বান্ধবীর থেকে শুনি। তো তারপর যখন তাদের মুখে, মানে যারা প্রত্যক্ষদর্শী তাদের মুখে শুনি, তখন বুঝতে পারি যে এতটা হয়তো মানে বলবে না, কারণ এত তাদের জীবনের অভিজ্ঞতাটা এতটাই ভয়াবহ যে সেটা সত্যি খুব মানে খুবই একটা টেরিফাইং ঘটনা, এবং আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম শুনে। তো এটা বেসিক্যালি হচ্ছে মানে আমি যে দিদিটার ঘটনাটা বলছি, যে দিদিটা এবং তার হাজব্যান্ডের কাছ থেকে শুনেছি, তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তো আমি গল্প বলার সুবিধার্থে স্নেহাদি এবং পরাগদা বলে ওদেরকে আমি অ্যাড্রেস করছি। তো আমরা একটা মানে ফ্যামিলি গ্যাদারিংয়ে, যে কোনো দেখবে বিশেষ করে বাঙালি গ্যাদারিংয়ে ভূত নিয়ে একটা আলোচনার ছোটোখাটো একটা বৈঠক বসেই, তো সেখানেই কথা বলতে বলতে তাদের যে একটা ঘটনা বেরিয়ে আসে। 1 মিনিট সময় নেব। আজকে যে ক্রিস্টালটির কথা আপনাদেরকে আমি বলবো, সেটি আপনাকে ভূত, প্রেত, নজর এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচায়। সেটি হলো সুলেমানি হাকিক, আর এটির প্রাইস 1199, বাট এখনই অর্ডার করলে আপনি পাবেন 797, প্লাস প্রিপেড করলে এক্সট্রা ডিসকাউন্টও আপনি পাবেন। মূলত এটি আপনাকে ডান হাতে পড়তে হবে, আর যে যে নিয়ম মেনে পড়তে হবে সেটি আমাদের ইউজার ম্যানুয়ালে দেওয়া আছে, যেটি আপনি অর্ডার করলে আপনার ক্রিস্টালের সাথে আসবে। এই ব্রেসলেটটি তাহলে কোথায় পাবেন? auraraksha.com-এ ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। তো ভূত, প্রেত, নজর এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে অবশ্যই এই ক্রিস্টাল সুলেমানি হাকিককে ব্যবহার করতে পারেন। চলুন এবার পডকাস্টে ফেরা যায়। তো এটা হচ্ছে তার যে দিদিটা আর কি, স্নেহাদি, তার হাজব্যান্ডের বদলি হয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, মানে ভারতবর্ষের একটা পশ্চিমী রাজ্যে বদলি হয়ে যায়। জায়গাটার নামটা প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না। তো সেখানে যখন বদলি হয় তার পরের ঘটনা। তো এই বদলি হবার ঠিক মানে এই 2 মাস মতন আগে হচ্ছে ওদের বিয়ে হয়। তো বিয়ের পর বদলি হতে পার প্রথম তার হাজব্যান্ড ভেবেছে যে ঠিক আছে আমি ওখান থেকে কাজ করব, যেরকম বাড়ি আসবো মাঝে মধ্যে বাড়ি আসবো। তো ওখানে একটা এরকম একটা ব্যাচেলার ছেলের সাথে সে একটা রুম অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকে। তো এবার কয়েকদিন পর ওর মনে হয় যে না, ওয়াইফকে নিয়ে আসি, কারণ সবে বিয়ে হয়েছে, তো একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, ঠিকঠাক হয়তো করতে পারছে না। তো ওখানে এবার বাড়ি দেখা শুরু করে যে কোথায় বাড়ি দেখতে পারবে। তো এবার দেখো, ফ্যামিলি নিয়ে আসবে, ওয়াইফ নিয়ে আসবে, একটু তো ভদ্র সভ্য জায়গা হতে হবে না, মানে ওরকম একটা অ্যাপার্টমেন্ট ওভাবে তো থাকতে পারছে না, তো খুঁজতে থাকে। তো লাকিলি ওরা ওখানে একটা বাঙালি ব্রোকার পায় ওই জায়গাটায়।
সে বলে যে হ্যাঁ বাড়ি তো আছে এরকম দেখাচ্ছে, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না। তো ব্রোকার হঠাৎ করে একটা বাড়ির কথা বলে, যেটা হচ্ছে মানে এর অফিসটার যে হাজব্যান্ডের অফিসটা ছিল সেটা হচ্ছে মেন টাউন থেকে একটু ইন্টেরিয়ারে, মানে ওটাও কিন্তু টাউনেরই মতন, মানে মফস্বল টাইপের একটা জায়গা। তো সেইখান থেকে প্রায় তোমার ধরো 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট আরও না ভিতরে যেতে হবে, মানে খুব রিমোট লোকেশানে বলছে, কিন্তু বাড়িটা দেখার মতন। তার সাথে ব্রোকার এটাও বলছে যে আপনাকে আমি বাড়িটা দেখাতে চাইছি না, মানে আমি দিতে চাইছি না বাড়িটা, মানে আপনাকে রেন্টে। তো এবার ও বলছে আপনি এই বলছেন দেখার মতো বাড়ি, এই বলছেন এত ভালো, তো দেখান বাড়িটা। তো বলছে না দেখাতে চাইছি না, আপনিও তো বাঙালি, আমি এরকম করতে পারি না নিজের ভাইয়ের সাথে। বলছে না না দেখান না বাড়িটা কি আছে। তো বাড়িটা দেখতে গেছে, এবার বাড়িটা দেখতে গিয়ে দেখছে জায়গাটা এত ফাঁকা, পুরো পুরো একদম ব্যারেন লোকেশন। যেটা নিয়ারেস্ট লোকালিটি সেটা মিনিট 25-30 হবে, তারপর থেকে হচ্ছে মানে আরও পুরো ফাঁকা, মানে আশপাশে ধুধু করছে ফাঁকা জায়গা, তার মাঝখানে একটা বাড়ি। এবার বাড়িটা সত্যি দেখার মতো, মানে একদম মানে স্নেহাদি পরবর্তীকালে দেখে যেটা ওর মুখ থেকে ও বলছে যে সিনেমায় যেরকম সেই বাড়ি দেখা না সাবধান ইন্ডিয়ায় বিশাল বড় একটা বাড়ি, খুব হেভি বাংলো প্যাটার্নের, পুরো ওই রকম বাড়ি, বিরাট মানে হল আছে, হলের মধ্যে একদম সুন্দর করে ডেকোরেট করা, ফার্নিশড, একদম ফার্নিচার্স ইনট্যাক্ট আছে, মানে দেখে বোঝা যাচ্ছে বাড়িটা খুব কম ইউজ করা হয়েছে। এবার একদম পর্দা ইনট্যাক্ট, বিশাল বিশাল সে একদম গ্লাসের হচ্ছে তোমার জানলাগুলো, দারুণ বাড়িটা। তো পরাগদা তো ফার্স্ট গেছিলো দেখতে, তো ব্রোকারকে বলছে আপনি এই বাড়িটা কেন দেখাতে চাইছিলেন না, এত ভালো বাড়ি। এটার প্রথম জিজ্ঞেস করেছে রেন্ট কত, কারণ এত ভালো বাড়ি একটা আমাদের তো স্বাভাবিক ধারণা হবে যে অনেকটাই বেশি দাম। তো যেটা দাম বললো, রেন্টটা বললো, সেটা শুনে আরও অবাক হয়ে গেছে। মানে ইনফ্যাক্ট পরাগদা বলছে আমি লোকটাকে জিজ্ঞাসা করছি আপনি শূন্যগুলো ঠিকঠাক বলছেন তো, মানে আমার মনে হচ্ছে আরেকটা শূন্য বসবে। বলছে না এটাই হচ্ছে ভাড়া বাড়িটার। তো তখন বলছে কিন্তু কেন, মানে এত ভালো বাড়ি এই ভাড়া আপনি বলছেন দেখাবেন না, আপনি এটা কেন করছিলেন, আপনি কি কম ব্রোকারেজ পাবেন তাই জন্য দেখাতে চাইছিলেন না। বলছে দাদা বিশ্বাস করুন সেরম না, এই বাড়িটা আমি এর আগে আপনাদের আগে 3-4 জনকে দেখিয়েছি, কেউই বাড়িটায় থাকতে পারেনি, সবাই 2-3 মাস থেকে চলে গেছে, 2-3 মাসও থাকতে পারেনি, মানে এক একজন তো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ থেকে চলে গেছে। তো বাড়িটায় কিন্তু মানে বদনাম আছে যে এইটার মধ্যে কিন্তু কিছু ভূত প্রেতের ব্যাপার আছে, তো আমার মনে হয় আপনি বউ নিয়ে থাকবেন, না থাকাই ভালো। এবারে পরাগদার সম্বন্ধে একটা ঘটনা বলি, এটা যখনকার ঘটনা ও বলছে সেই সময় পরাগদা ছিল প্রচণ্ড নাস্তিক, মানে সে তো ভগবানেই বিশ্বাস করতো না, ভূত প্রেত তো মানে হেসে উড়িয়ে দিত, ভগবানকে পর্যন্ত বিশ্বাস করতো না। ওদের বাড়িতে মানে পরাগদা স্নেহাদির তখনকার যে বাড়িটা, বিয়ের পরপর ওরা যে শ্বশুর বাড়িতে, একটা ঠাকুরের ছবি পর্যন্ত ছিল না। কিন্তু স্নেহাদি যেহেতু এতটা নাস্তিক নয়, তো স্নেহাদিকে একটুখানি লিবার্টি দিয়েছিল যে তুমি যদি মানো করতে পারো। তো স্নেহাদির একটা ছোট শিবলিঙ্গ আর একটা হনুমান চালিসা, মানে তাও খুব ছোট্ট পকেট হনুমান চালিসা, ওই দুটো মাত্র জিনিস স্নেহাদির থাকতো, ওটা স্নেহাদি পার্সোনালি একটা জায়গায় রেখেছিল, জল ঠল দিত, এছাড়া ওর কিছু ছিল না, ওদের বাড়ি কোনো নিত্য পূজার চল ছিল না, কোনো কিছু ছিল না। তো এবার সে যখন শুনেছে ভূতের উপদ্রব বাড়িতে, সে তো হেসে উড়িয়ে দিয়েছে, বলছে আপনি এইটা একটা কথা বললেন, আপনি অন্য কিছু বলতেন আমি মানতাম, এটা একটা কথা হলো। তা ঠিক আছে আপনার দায়িত্ব ছিল, আপনি আমায় বলেছেন, আমি শুনেও বাড়িটা নিতে চাইছি, এবার আর আপনার দায়িত্ব নেই, আমার বউয়ের দায়িত্ব আমার। তো তখন ব্রোকার আর কিছু বলেনি, বলছে কিন্তু বলে দিল আপনি আমার ওয়াইফের সামনে আবার এইসব বলতে যাবেন না, কারণ ও আবার এগুলো একটু বিশ্বাস করে। তো যাই হোক, এবার এই করে বাড়িটা ওরা ফাইনালাইজ করা হয়। এবার মালিক যে বাড়ি সেও ওখানে থাকে না, সেও বাইরে থাকে, মানে অনেক দূরে থাকে। তো মালিকের সাথে ভায়া ফোন কথা টথা হয়ে যায়, তো দিয়ে ফাইনালাইজ করা হয় সমস্ত কিছু। তো এবার তারপরে পরাগদা বেশ অনেক দিনের একটা ছুটি নিয়ে আসে, কারণ কলকাতা থেকে তো ওর বউকে পার্মানেন্টলি, মানে প্রায় পার্মানেন্টলি সমস্ত কিছু নিয়ে একটা কমপ্লিটলি আলাদা স্টেট, সেখানে শিফট হতে হবে। প্রথম তো একটা মেন্টাল প্রিপারেশানের ব্যাপার আছে, তারপরে অনেক কাজ থাকে, প্রসিডিওর থাকে, তো সেইগুলো করে ঠোরে নিয়ে একবারে ফাইনালি ওরা হচ্ছে ওই জায়গায় চলে যায়। তার আগে ওর বউকে সব ছবি পাঠিয়েছে, ভিডিওস পাঠিয়েছে বাড়িটার। তো ওর বউয়ের তো খুব, মানে স্নেহাদির তো খুব ভালো লেগেছে যে এত সুন্দর বাড়ি, নিজের মতো করে সাজাবো, পুরো ইনট্যাক্ট সমস্ত ফার্নিচার্স আছে, সব কিছু দারুণ বাড়ি, এটাতে সাজাবো। তো ফাইনালি ওরা বাড়িটায়
হচ্ছে পৌঁছায়, শিফট করে। এবার বাড়িটার একটুখানি ডেসক্রিপশানটা দিই, যতটা আমি ওদের মুখে শুনে আর কি ইম্যাজিন করতে পেরেছি। বাড়িটার হচ্ছে মানে মেন যেটা দরজা, এন্ট্রান্সটা দিয়ে ঢুকে বিশাল হলে যেমন সোফা, সেন্টার টেবিল সব রাখা, আর ওই সোফার পেছন দিকে হচ্ছে বড় বড় জানালা, সেগুলো একদম ট্রান্সপারেন্ট গ্লাসের জানালা, তার ওপর পর্দা টাঙানো, খুব সুন্দর করে পর্দা টাঙানো। এবার এই হলটার ঠিক পাশ থেকে একটা ছোট্ট সরু প্যাসেজ আছে, সেই প্যাসেজটা দিয়ে ঢুকে পুরো দুদিকে দুটো বেডরুম আছে, তার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে। আর হলের ঠিক সামনে থেকে সিঁড়ি উঠে গেছে, সিঁড়িটা একদম সে কার্ভড সিঁড়ি উঠে গিয়ে ওপরে আবার দুটো বেডরুম আছে, অ্যাটাচড ওয়াশরুম আছে, আর একটা স্টোর রুম মতো আছে কোণের দিকে। আর এই সিঁড়িটা যেটা উঠেছে না, এই সিঁড়িটার তলায় অনেকটা ফাঁকা স্পেস আছে, সেইখানে কিচেন অ্যারেঞ্জমেন্টটা করা আছে। আবার কিচেনের পাশে একটা ছোট্ট প্যাসেজ গেছে, সেখানে একটা এক্সট্রা ওয়াশরুম আছে। তো মোটামুটি এই হচ্ছে ডেসক্রিপশানটা, মানে ঠিকঠাক মনে হয় বোঝাতে পারলাম ডেসক্রিপশানটা। তো এইবার এটা ও ঢুকে ওর যেটা নিয়ে স্নেহাদির একটু মানে খটকা লাগছিল, সেটা হচ্ছে এত ফাঁকা জায়গা। এবার দেখো, মানুষ ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট আলাদা জিনিস, কিন্তু কলকাতায় জনবহুল জায়গায় শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই, তো সেখান থেকে গিয়ে অত ফাঁকা জায়গায় তো একটা মানুষ স্বাভাবিক না, মানে থাকতে একটু অসুবিধা তার হবে। তারপরে যেটা আরেকটু লেগেছিল যে ওদের হচ্ছে সিঁড়ির তলায় দেখেছে রান্নার অ্যারেঞ্জমেন্টস। এবার এটা বলে অনেকে যে বাস্তুমতে নাকি সিঁড়ির তলায় রান্নাঘরটা ঠিক না, থাকাটা ঠিক না, উচিত না, তাতে একটু নেগেটিভ থাকে। মানে এইটার না একটা খুব অকাট্য প্রমাণ আছে। আমার এক রিলেটিভেরই বাড়ি ছিল ওরকম, তাদের বাড়ি সিঁড়ির তলায় রান্নাঘর ছিল, আমার নিজের সেজো মাসির শ্বশুর বাড়ির ওরকম সিঁড়ির তলায় রান্নাঘর ছিল। আর আমার মায়েরা এটা বলে, কারণ আমি নিজে ওই বাড়িটা অতটা যাইনি, কিন্তু ওখানে নাকি খুব ওরকম বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতো। তো একটা থাকে, মানে একটা ভাইবটা নেগেটিভ হয়ে যায়। তো এবার পরাগদা শুনে বলছে, তোমার মনে হয় এত ভালো বাড়ি, এত কম টাকা, আমি সিঁড়ির তলায় রান্নাঘর বলে আমি জিনিসটাকে করে দেবো, বাড়িটা ছেড়ে দেবো? এটা তো হয় না। তো বলছে আচ্ছা ঠিক আছে থাক, যাই হোক। পরাগদা যেহেতু পছন্দ করে না, ও আর অত কিছু বলেনি। আর নতুন তো, পুরনো হলে তাও একটা কথা, একদম তো নতুন বিয়ে হয়েছে না। তো এরকম করে যাই হোক ওরা নিজেদের মতো সাজায়। তো ব্রোকারও বলে দিয়েছিল, বাড়ির মালিকও বলে দিয়েছিল যে বাড়ির ছাদ যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে সেটা কিন্তু আপনাদের নিজেদেরকে পরিষ্কার করিয়ে নিতে হবে, কারণ ছাদ একদম কমপ্লিটলি বন্ধ, প্রায় 15 বছর ধরে ছাদ বন্ধ। তো একটা জায়গা 15 বছর ধরে বন্ধ মানে সেটা কি পরিস্থিতি হবে। বলেছে আপনারা নিজেরা পরিষ্কার করাবেন। তো এরা বলেছে আর ছাদ কি করবো, এত একেই দুটো লোক, 4টে বেডরুম, এত বড় হল, থাকার জায়গার মানে কুল কিনারা নেই, তার মধ্যে আবার ছাদ নিয়ে কি করব। তো ওরা আর ছাদটা কিছু ইউজ করতো না, ওরা বাড়িটাতেই থাকতো। তো এবারে এইরকমভাবে ওরা ফার্স্ট শিফট করার পর কিন্তু ওদের অ্যাজ সাচ কোনো প্রবলেম হয়নি প্রথম 10 দিন, মানে কিচ্ছু প্রবলেম হয়নি, স্মুথলি কেটেছে। সকালবেলা পরাগদা কাজে চলে যেত, ও সারাদিন একা থাকতো, সন্ধেবেলা বাড়ি আসতো, একদম স্মুথলি। পরাগদা আবার নিজে বলছে কিরম উল্টোপাল্টা রটিয়ে দিয়েছে, ভূতের ঘটনা, দেখো কোনো কিছুই তো নেই, আমরা তো এত ভালো বাড়িটা হাতছাড়া হয়ে যেত। এইবার ঠিক এই 10 দিনের পর থেকে ছোট একটা ঘটনা দিয়ে ঘটনার সূত্রপাত হয়। এই 10 দিন পর, মানে 10-12 দিন পর অ্যাপ্রক্সিমেট বলছি, একদিন রাত্রিবেলা ওরা ওপরের বেডরুমে শুতো, মানে ওপরের দুটো বেডরুম বললাম, একটা বেডরুমে ওরা হচ্ছে থাকতো, দুজনে থাকতো। পাশের যে বেডরুমটা ছিল সেটাতে ওই স্নেহাদি যে শিবলিঙ্গটা আর হনুমান চালিসাটা নিয়ে গেছিলো সেইটা রাখতো, ওটা ও নিজের মতো টুকটাক জল ঠল দিত। আর নিচে দুটো বেডরুম, একটা পুরো ফাঁকা থাকতো, ওটা কেউ থাকতো না। আর একটা বেডরুম পরাগদা অফিসের একটা সেট আপ তৈরি করেছিল, ল্যাপটপ দিয়ে, তারপর বইপত্র, অনেক কাজের জিনিসপত্র দিয়ে অফিস সেট আপ, কারণ কখনো যদি ওয়ার্ক ফ্রম হোম করতে হয় বা কিছু, তো অফিস সেট আপ করেছিল। এবার ওরা ওপরের বেডরুমে যেমন আছে, রাত্রবেলা শুয়ে আছে, হঠাৎ করে মাঝরাত, প্রায় রাত্রিটা ও বলতে পারছে না কখন, তো বেশ রাত, মানে গভীর রাত, আর অত ফাঁকা জায়গায় তো একটু রাত হলেই মনে হয় একদম মানে নিশুতি রাতের মতো আর কি। তো নিচ থেকে একটা মনে হচ্ছে কাঠের জানলা, ঠিক দেখবে অনেক সময় একটা শাটারিং সাউন্ড হয় না, খুব ঝড় উঠলে দেখবে জানলা বন্ধ হচ্ছে খুলছে যে আওয়াজটা হয়, তো ওরম একটা আওয়াজ আসছে। এবার কাঠের জানলা বলতে কিন্তু ওদের বাড়িতে একমাত্র কিচেনে একটা ছোট কাঠের জানলা আছে, আর এলস সব গ্লাসের জানলা। তো এবার ফাঁকা জায়গা, তো আওয়াজটা এতটাই জোরে হয়েছে, স্নেহাদির ঘুমটা ভেঙে গেছে। ও
ওর এমনি একটু ঘুম পাতলা, এটা জানি আমি, ও একটু ঘুমটা পাতলা, একটু আওয়াজেই মানে ওর ঘুম, আওয়াজও হয় না, মানে একটু কিছু নড়াচড়া করলেই ওর মানে ঘুমটা ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে ও বলছে কি হলো, নিচে এরকম রান্নাঘরে জানলা তো লক করে বন্ধ করে এসেছি, তাও এরকম আওয়াজ হচ্ছে, দেখি তাও নিচে। এবার তো ঘুম থেকে উঠে ও আস্তে আস্তে করে সিঁড়ি থেকে নেমেছে। এবার ওরা রাত্রেবেলা কি করতো, কিচেনের লাইটটা জ্বালিয়ে রাখতো আর হলের লাইটটা বন্ধ করে দিত। এবার কিচেন থেকে লাইটটা যতটা হলটাকে মানে আলোকিত করছে করছে, আদারওয়াইজ একটা আলো আধারির পরিবেশ ওই ঘরটায় থাকতো। তো নেবে এসেছে, এসে কিচেন যেমন সিঁড়ি থেকে নেবে এসে কিচেনে ঢুকেছে, ঢুকে দেখছে জানলাটা খোলা, এরম বন্ধ হচ্ছে খুলছে। এবার তখন কিন্তু সেরকম ঝড়ও ওঠেনি কিছু না, মানে একটা দেখো ভারী কাঠের জানলা, যদি আমি ধরেও নি যে ও লক করতে ভুলে গেছে, স্টিল মানে কাঠের জানলা খুব জোরে হাওয়া দিলে তবেই তো সেটা বন্ধ হবে, খুলবে না। তো এবার তাও ও কী করেছে, লক করে দিয়েছে, অতটা পাত্তা দেয়নি ব্যাপারটাকে, কারণ দেখবে সদ্য ঘুম থেকে উঠলে না আমরা এত ভাবতে পারি না যে কী লজিক, কেন কি এত মাথায় আসে না। তো ওটাকে বন্ধ করে দিয়ে, জানলাটা বন্ধ করে দিয়ে ও উঠছে, সিঁড়ি থেকে উঠছে। এবার দেখবে আমরা যখন সোজা, মানে আমি ধরো তোমার দিকে সোজা তাকিয়ে আছি, আমার সাইড ভিশন একটা কাজ করে, যেমন আমি সাইড ভিশনে প্লান্টটাকে বুঝতে পারছি যেখানে একটা প্লান্ট আছে, তো ওরও না এরকম সাইড ভিশন, ও তো সিঁড়ি দিয়ে মানে সোজা যাচ্ছে সিঁড়িতে উঠবে বলে, এই পাশে তো হল, ও এই পাশের ভিশনটা তো বুঝতে পারছে কিছুটা। তোর হঠাৎ করে না মনে হচ্ছে ওদের যে সেন্টার টেবিলটা ছিল সেটার ওপর কেউ না একটা মানে সে গুটি সুটি মেরে একটা মানে কেউ বসে আছে, আচ্ছা, মানে কেউ একটা মানে এরকম একদম সে পা মাথা এক করে বসে আছে। তো না হঠাৎ করে তাকিয়ে দেখছে কিছু নেই, তো আবার উঠতে যাচ্ছে, ওর আবার মনে হচ্ছে যে ওইখানে কিছু একটা বসে আছে। তো ও লাইটটা জ্বালিয়েছে, হলের লাইট জ্বালিয়ে দেখছে না কিছু নেই, কোথাও কিছু নেই। তো আবার লাইট অফ করে উঠে আর অতটা গুরুত্ব দেয়নি, উঠে চলে গেছে। এবার এই যে উঠে চলে যাচ্ছে, ওর কিন্তু একটা মনে হচ্ছে যে কিছু একটা ঠিক নয়, মানে একটা কিছু একটা সামথিং ইজ ভেরি রং। তো যাই হোক, তো ও উঠে রুমে চলে গেছে, অসুবিধা হয়নি, ও চলে গেছে, ভেবেছে ভুল দেখেছি, হয়তো সেন্টার টেবিলটাকেই ভেবেছি, কিন্তু স্টিল ও কিন্তু বুঝতে পারছে যে না কিছু তো একটা ছিল। এবার মানুষ প্রথমে ডিনাইয়ালেই যায়, কেউ ভাববেই না যে আমি ওটা সুপার ন্যাচারাল কিছু দেখেছি, মনের ভুলটাই ভাবে। তো সেদিনটা তো কেটে গেছে সেটা নিয়ে, আর ইনফ্যাক্ট ও পরাগদাকেও আর এটা নিয়ে কিছু বলেনি। তো এবার এরপরে আবার বেশ কিছুদিন যাচ্ছে। এবার এই যে বেশ কিছুদিন যাচ্ছে বললাম, এটাও কিন্তু তোমার খুব যে স্মুথলি যাচ্ছে সেটা কিন্তু নয়। ওই যে ও ফার্স্ট টাইম ওটা ফিল করলো না, তারপর থেকে ওর কিন্তু মানে স্নেহাদিই তো বেশিরভাগ সময়টা বাড়িটা একা থাকতো, ওর কিন্তু একটা প্রেজেন্স কিছু একটা ফিল হতো, মানে কি ও বলতে পারছে না, মানে ও বলছে হয়তো ও কোনো একটা সিরিজ দেখছে, সারাদিন পর কাজ সেরে সিরিজ দেখছে, ওর হয়তো মনে হলো যে মানে যে হলে কেউ হয়তো একটা হাঁটাচলা করছে, বেরিয়ে এসে দেখছে কিছু নেই। তো এইগুলো হতো, মানে টুকটাক ইনসিডেন্টস ওর হচ্ছে। তো তারপরে আবার একদিন কি হলো, রাত্রেবেলা, এবার ওরা রাত্রেবেলা ওদের যে রুটিনটা সেটা হচ্ছে পরাগদা কাজ থেকে এসে যেহেতু সারাদিন কাজ করে টায়ার্ড থাকে, খেয়ে দিয়ে ও উপরে চলে যায়, বেডরুমে চলে যায়। আর স্নেহাদি কী করে, সমস্ত যাবতীয় একটুখানি রাত্রের যেটুকু যা বাসন ঠাসন পরে সেগুলো ঠিকঠাক করে নিয়ে মোটামুটি করে ও জলের বটল টটল ভরে টেবিল ফেবিল মুছে তারপরও শুতে যায়। তো এবারে ওখানে ও সেদিনকে রাত্রেবেলা ওরকম পরাগদা চলে গেছে, ও এবার রাত্রেবেলা কী করেছে, টেবিল ফেবিল মুছেছে, জলের বোতলে ভরেছে, জল ভরেছে, বাসন ঠাসন মেজে এবার মানে কিচেনের লাইটটা তো ওরা জ্বালিয়ে রাখে, কিচেনের লাইটটা জ্বলছে, ও এসে হলের লাইটটা সবে নিভিয়েছে, নিভিয়ে ও সিঁড়ি দিয়ে উঠছে, সাডেনলি দেখছে কাঁচে টকটক করে আওয়াজ হচ্ছে, কাঁচে, এবার কিন্তু কাঁচে হচ্ছে, আর উল্টো দিকেই তো বললাম তো সিঁড়ি দিয়ে উঠছে, এই পাশে জানালা, কাঁচের মধ্যে খুব স্লো, মানে কেউ একটা এরকম আস্তে আস্তে করে কাঁচের ট্যাপ করছে। তো তখন প্রথমে ও ভেবেছে মনের ভুল, তারপর বললো কী হলো, এরকম হলো, আবার লাইট জ্বালিয়ে তাকিয়ে দেখছে যে না কাঁচে তো কিছু নেই। তো আবার লাইট নিভিয়ে উঠতে গেছে, আবার ওরকম, এবার একটু না ট্যাপিংটা একটু জোরে হচ্ছে। তো এবার আরও না ভয় না, মানে তাড়াহুড়োতে লাইটটা জ্বালাতে ভুলে গেছে, এমনিই তাকিয়েছে। এবার পর্দা ছিল বললাম, জানলার ওপর পর্দা, হঠাৎ না পর্দাগুলো এরকম দুলতে শুরু করলো। এবার কী করে দুলবে, ঘরে ফ্যান চলছে না, হাওয়া নেই, কোথাও তো এয়ার টাইট, ঘরটা তো এয়ার টাইট, এরকম পর্দাগুলো হালকা হালকা দুলতে শুরু করলো।
এবার পর্দার ফাঁক থেকে জানলায় দেখছে একটা পুরো ফিমেল একটা অবয়ব, মানে একটা মেয়ে অবয়ব, চুল খোলা, অ্যান্ড মেয়ে বুঝতে পারছে একটা মানে জমাট বাঁধা অন্ধকার, পুরো এরকম কাঁচের তো পুরো ট্রান্সপারেন্ট, তো জানলা এরকম হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। তো ওটা দেখে না ও খুব জোর চিৎকার করে উঠেছে, মানে পুরো দাঁড়িয়ে। ও এবার ভূত না, এবার ও ভাবছে কি মানে ভূত নাকি পাগলি ঠাগলি কেউ চলে এসছে, মানে কি কে বুঝতে পারছে না, তো অন্ধকার, তো খুব জোর চিৎকার করে উঠছে। এবার যেই খুব জোর আমরা দেখবে চিৎকার করলে এরকম চোখ বন্ধ করে চিৎকার করি, তো চোখ খুলে দেখছে আর কিন্তু কিছু নেই। ওটা যদি কোনো মানুষ হতো সে তো সরে যেত বা কিছু, মানে ওরম ভ্যানিশ কী করে হয়ে যাবে একটা 2-3 সেকেন্ডের মধ্যে। তো পরাগদা ছুটে মানে শুনতে পেয়ে ওপর থেকে নিচে চলে এসেছে, এসে বলছে কি ব্যাপার তুমি এরকম, বলছে আমি না কিছু একটা দেখলাম। পরাগদা এসে দেখছো সিঁড়ির ওপর অন্ধকারে বসে আছে স্নেহাদি, বলছে তুমি কী হয়েছে তোমার, বলছে আমি না কিছু একটা দেখলাম জানো তো, কেউ একটা দাঁড়িয়েছিল এখানে। বলছে এখানে কে দাঁড়িয়ে থাকবে, আমরা তো মেন মানে ওদের হচ্ছে মেন যে গেটটা সেটা তো লক করা, আর বাইরে থেকেও ওরম ফাঁকা জায়গা তো লোকজনই থাকে না ওখানে, তো কেউ নেই, মানে নিয়ারেস্ট লোকেশন 25 মিনিট দূর হেঁটে, তাও আবার হেঁটে 25 মিনিট দূর, কে আসবে এখানে, কেউ না। তাও পরাগদা কী করেছে, টর্চ নিয়ে একটুখানি আশপাশটা দেখেছে যে যদি কোনো পাগল টাগল থাকে, কেউ নেই। মানে একটা সাধারণ মানে মানুষ হলে তো সে অ্যাটলিস্ট তার যেতে সময় নেবে কিছুক্ষণ, পুরো মেয়ে অবয়ব ওরকম। তো এবারে ও ভয়তে ওইটা পরাগদাকে বলে না, এবার ও খুব ভয় পেয়ে গেছে, সারাদিন দেখো ওকে তো একা থাকতে হয় বাড়িতে। তো পরাগদা বলে যে তুমি সিরিজ টিরিজ দেখছো সারাদিন, ভূতের সিরিজ, তোমায় বারণ করি ফাঁকা বাড়িতে থাকো, এগুলো দেখো না, তুমি ওগুলো দেখছো, ওগুলো দেখে হ্যালুসিনেট করছো, কি মনে এইসব গল্প বানাচ্ছ। তো এবার তো স্নেহাদি বলছে যাই হোক মানে কি হলো ব্যাপারটা, তো শুয়ে পড়েছে সেদিনটা। এবার এর পরের দিন থেকে বলছে স্নেহাদির কিন্তু আরেকটু, ওই যে বললাম না ফিলিংগুলো হচ্ছিল, প্রেজেন্সটা আরেকটু প্রকট হলো, বিষয়টা প্রকট হলো ইন আ সেন্স, মাঝে মধ্যেই স্নেহাদির না মনে হতো ওর ঘাড়ের কাছে একটা কিছু একটা নিঃশ্বাস পড়ছে, ও তাকে দেখছে কিছু নেই, বা ও হয়তো কিচেনে আছে, ছাদের ওপর কেউ একটা হেঁটে চলে গেল, ছাদ তো 15 বছর ধরে বন্ধ, কেউ তো খোলেইনি, ওরা তো নিজেরাও খোলেনি ছাদ, তো কোনো তো প্রশ্নই আসে না। এইরকম অদ্ভুত অদ্ভুত সব মানে ঘটনা ঘটতে থাকলো ওদের মধ্যে। হয়তো ওপরের রুমে আছে, নিচে কোনো বাসনপত্র পড়ে গেল, ও নিজের মনকেই বোঝাতো যে আমি হয়তো ভুল বলছি, বা সত্যি হয়তো আমি এই সিরিজগুলো দেখি তাই জন্য, হয়তো সিরিজ বা সিনেমা দেখি তাই জন্য হয়তো আমি এইগুলো করি, তো মানে দেখছি বা শুনছি এই রকম ব্যবস্থা। তো এইভাবে আবার বেশ কিছুদিন চললো। এইবার যে ঘটনাটা ঘটেছে এইটা না যখন বলেছে, মানে আমি না ওর ফেসটা তো দেখছিলাম সামনে, মানে ও না মানে বলতে কি না চোখ মুখ সে মানে ঠিকরে বেরিয়ে আসার মতো অবস্থা, এখনও মানে এত ট্রমা দেয় ঘটনাটা। এর মধ্যে একদিন পরাগদার নাইট ডিউটি পড়ে, ও কিন্তু অফিসে বলেই দিয়েছিল যে আমি আমার বউকে এখানে একা থাকি, আমি নাইট শিফটটা করতে পারবো না। এবার দেখো কোনো সময় এমার্জেন্সি পড়ে যায়, তো সেগুলো তো আমাদেরকে একটু ম্যানেজ করতে হয়। তো পরাগদা বলে একটা দিন আমার বিদেশে একটা ক্লায়েন্টের সাথে খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমাকে আজকে রাতটা কিন্তু অফিসে থাকতে হবে। তো স্নেহাদি ভয় মানে কান্নাকাটি করার মতো অবস্থা, সারাদিন একরকম, আমি রাত্রিরটা কী করে আলাদা থাকবো, মানে একা থাকবো, বাড়িটা এমনিই ফাঁকা ভূতের মতো, তার মধ্যে। পরাগদা বলে আচ্ছা ঠিক আছে, আমার মোটামুটি যা শুনছি অফিসে আমার 2:30টার মধ্যে শেষ হয়ে যাবে, মিটিং শেষ, আমি 2:30টাতে অফিসেকে বলে রাখবো গাড়ি দেবে, আমার 1 ঘন্টা মতো আসতে, 1-1.5 ঘন্টা সময় লাগবে আসতে, আমি ওই ধরো 3:30 পৌনে 4টের মধ্যে আমি চলে আসবো বাড়িতে। তুমি একটা কাজ, আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে বাড়ির মেন ডোরের, তুমি বেডরুমটা ভেজিয়ে রাখবে, ছিটকিনি দেবে না, ভেজিয়ে তুমি শুয়ে পড়বে, আমি খেয়ে অফিস থেকে চলে আসবো। তো স্নেহাদি বলেছে আচ্ছা ঠিক আছে। এবার যাই হোক সেই দিনটা কিন্তু অদ্ভুতভাবে, পরাগদা তো সারাদিন বাড়ি ছিল, বিকেলবেলা গেছে যেহেতু রাত্রির অবধি ডিউটি করবে, সেদিনটা কিন্তু অদ্ভুতভাবে স্নেহাদির পুরো যে সময়টা ও একা ছিল সন্ধেবেলা, কিচ্ছু ভয়ও পায়নি, কোনো কিচ্ছু হয়নি, মানে একটা ওই যে প্রেজেন্স কিছু ফিল করেনি ও। তো তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে হয়তো ভালো, যাই হোক একটু মনে জোর পেয়েছে। তো এবার দেখবে এইসব সিচুয়েশান না আমাদের নিজেদের মনের জোরটা বাড়িয়ে নিতে হয়, যতই যাই হোক আমরা মানে একটু মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হয়। তো এবার পরাগদা চলে গেছে, স্নেহাদি রাত্রবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছে। এবার শুয়ে ঠিক ওই রকম 3:30 বা 3টে ওরকম সময়টা, ওই অ্যারাউন্ড ওই সময় হঠাৎ স্নেহাদির একটু হালকা মানে চোখটা খুলেছে, দেখছে ওর বেডরুমের দরজাটা এরকম আস্তে করে খুলছে,
ও তো ভেজিয়ে শুয়েছে, দরজাটা আস্তে করে খুলছে। তো এবার ও তখন ওর মাথাতেই এসছে পরাগ বলেছে আমাকে আসবে রাত্রেবেলা, তাহলে হয়তো পরাগ এসে গেছে বাড়িতে। তো অনেকটা নিশ্চিন্তই হলো যে যাই হোক পরাগ এসে গেছে বাড়িতে। তো বেডরুমের দরজাটা এরকম হালকা করে খুললো, খুলে মানে দরজাটা আটকে লক হলো। ছিটকিনি দিলে একটা টক করে আওয়াজ হয় না, ওরকম টক করে আওয়াজ হলো ছিটকিনি দিয়ে। তো লক হলো। এবার লকটা হওয়ার পরে ও স্নেহাদি বলছে আমি আর অত চোখ খুলে অত ভালো করে আর দেখিনি, ঘুম আছে তো চোখে প্রচণ্ড, পাশে পুরো বুঝছি বেডের পাশে উঠে কেউ শুলো আমার পাশে। তো এবার আমি ঘুমালেও তো আমি বুঝতে পারবো যে আমার পাশে কেউ এসে শুচ্ছে। তখন বলছে আমি চোখটা বন্ধ করেই জিজ্ঞেস করলাম পরাগ তুমি কি অফিসে খেয়েছো? তো কোনো উত্তর পাইনি, আমিও ঘুমিয়ে পড়েছি তখন। তা ঘুমিয়ে আরও নিশ্চিন্ত যে যাই হোক পরাগ এসে গেছে, ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা উঠে স্নেহাদি দেখছে বাড়িতে কেউ নেই, কিন্তু দরজা লক। ওর তো পুরো মনে আছে দরজা খোলা, ও তো মানে বেডরুমে ছিটকিনি দেয়নি, কিন্তু দেখছে ছিটকিনি দেওয়া বেডরুমে, কিন্তু ঘরে কেউ নেই। তো ও তখন বললো কী হলো? এবার যে মানুষটা রাত্রি 3:30 4টে কাজ করে বাড়ি আসবে সে তো ঘুমাবেই পরের দিন 1টা 1:30 অবধি, তার তো মানে আর তো সকালে উঠে বেরোবার মতো তো তার এনার্জি থাকবে না। তো তবু পরাগদাকে না ফোন করেছে, এবার কোথাও নেই, মানে ওয়াশরুমস দেখছে নিচে, তোমার কমন মানে যেটা হল কোথাও নেই। তো ফোন করেছে পরাগদাকে। পরাগদা ফোনটা ধরে মানে একদম সে প্রচণ্ড টায়ারিং গলায়, মানে একদম সেই ঘুমিয়ে থাকার মতো, মানে সারা রাত ঘুমটুম না হলে যেরকম হয় সেরকমভাবে বলছে কি হয়েছে বলো কি ব্যাপার। তো বলছে পরাগ তুমি কোথায়? তখন বলছে এই আমি অফিস থেকে বেরোচ্ছি এখন। আচ্ছা। তখন তোমার মানে 6:30 7টা বাজে প্রায়, যে এই আমি অফিস থেকে বেরোচ্ছি। তুমি তো এসছিলে কালকে রাত্রে। বলছে কী বলছো, আমি কালকে রাত্রে আসতে পারিনি, আমি মিটিংয়ের পর মিটিং পড়ে গেছে, আমার খুব মানে প্রেশার গেছে, আমি আসতে পারিনি, এখন 7টা বাজে এখনও বেরোচ্ছি এখন সবে। বলছে তুমি আসোনি, তুমি তো কাল এলে খাটে ঘরে লক করলে দরজা। বলছে তুমি কী বলছো, আমি গিয়ে কথা বলছি, আমার ভালো লাগছে না, আমি বাড়ি গিয়ে কথা বলছি। এইবার স্নেহাদি ভয়ের চোটে মানে মানে পুরো একদম জুবুতু, মানে পরাগদা এবার বলছে যে আমি বাড়ি এসে দেখছি স্নেহা মানে একটা কোণে বেডরুমের খালি বসে ভয়ে মানে চোখ মুখ সাদা হয়ে গেছে। তো বলছে কী ব্যাপার? বলছে তুমি যদি কাল রাতে না আসো তাহলে কাল রাতেটা হলোটা কি? লক করা ছিল, পাশে উঠে কেউ শুলো, দরজা খুলে আমি তো পুরো দেখলাম। বলছে ঘুমের ঘোরে দেখেছো তো স্বপ্ন টপ্ন? বলছে আমি ফিল করলাম আমার পাশে কেউ শুয়ে আছে, তুমি বলছো স্বপ্ন। এবার দেখো পরাগদা যতই বলুক ওর তো একটা মাইন্ডে হচ্ছে যে আমাকে বলেছিল, আমাকে ওয়ার্নিং করে, আমায় ওয়ার্ন করেছিল, ওয়ার্নিং দিয়েছিল। পরাগদা না মানে ভাবছে যে কিছু নয়, হয়তো ভুলই দেখেছে, আবার না পুরো উড়িয়েও দিতে পারছে না। তো পরাগদা বলছে আচ্ছা ঠিক আছে। এবার স্নেহাদি বলছে আমি এখানে আর থাকবো না, তুমি অন্য বাড়ি দেখো, তুমি অন্য এ করো, আমি এখানে থাকতে পারছি না। তখন পরাগদা বলছে দেখো চট করে এত ভালো বাড়ি কি আমরা আর পাবো? ঠিক আছে আমি খুঁজছি, চেষ্টা করছি, তুমি শুয়ে পড়ো বলছি, তুমি শান্ত হও। পরাগদা বলে, পরাগদাও তো সারা রাত কাজ টাজ করে এসছে, ওরও আর ভালো লাগছে না, শুয়ে পড়েছে। যাই হোক এইটা তো হলো। এবার এরপর থেকে স্নেহাদি বলছে আমি আরও বেশি করে ফিল করতে পারছি বাড়িতে, মানে যে এন্টিটিটা ছিল, এন্টিটি বা এন্টিটিজ ছিল, সে বা তারা পরিষ্কার ওকে জানান দিচ্ছে এবারে যে আমরা আছি, তুমি থেকো না এখানে, আমরা আছি। তো স্নেহাদি বলছে এরপর থেকে না মানে খুব বেশি রকমভাবে আমার মধ্যে এই ভয় ব্যাপারটা মানে আতঙ্ক। আর স্নেহাদি কিন্তু এরম না যে ও ব্যক্তিগতভাবে খুব ভীতু মানুষ, ও কিন্তু প্রচণ্ড মানে সাহসী, এবং একা দেখো অত বড় বাড়িতে একা থাকছে, সারাদিন ম্যানেজ করছে, সাহস প্রয়োজন তার জন্য। কিন্তু ও বলছে আমার মানে মানসিকভাবে আমি খুব দুর্বল হয়ে যাচ্ছি, আমার ভয় লাগছে। তো এই রকম হতে হতে এবার তারপরে কি হলো, একদিন পরাগদা সেদিন ছুটি আছে, তো ছুটি থাকার পরে ও সারাদিন ধরে ওরা বাড়িতে আছে, সন্ধেবেলা ওরা হলে বসে দুজন মিলে গল্প করছিল, তো হঠাৎ করে পাওয়ার কাট হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট টাইম ওদের বাড়িতে পাওয়ার কাট হলো, এর আগে যত ঘটনা ঘটেছে কোথাও পাওয়ার কাটের ব্যাপারটা ছিল না, ফার্স্ট টাইম ওদের বাড়িতে পাওয়ার কাট হয়। তো এবার পরাগদা একটু অবাকই হয়ে যায়, মানে ইউজুয়ালি দেখবে এখন পাওয়ার কাটের সমস্যাটা একটু তুলনামূলকভাবে কম, আর ওখানে তো ওরা অতদিন ছিল, হয়নি কোথাও, পাওয়ার কাট হয়েছে। তো এবার পরাগদা বলছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো, আমি বেডরুম থেকে ক্যান্ডেল নিয়ে আসছি।
এবার স্নেহাদি বলতেও না একটু লজ্জাও লাগছে যে কি বলবো, সব সময় ভয় পাচ্ছি, আমায় ভীতু ভাববে। তো এবার বলেছে আচ্ছা ঠিক আছে যাও। তো পরাগদা উঠে বেডরুমে চলে গেছে। বা স্নেহাদি যেখানে বসেছিল, হলের যে সোফাটায় বসেছিল, ঠিক সামনে তোমার কিচেনটা দেখা যাচ্ছে। কিচেনটা ওপেন কিচেনটা দেখা যাচ্ছে। কিচেনের পাশে ওই জানলাটা, পেছনে জানলাটা দেখা যাচ্ছে, কাঠের জানলাটা। এবার অন্ধকার তো, হঠাৎ করে স্নেহাদি দেখছে ওই কাঠের জানলাটা খোলা, সেখান থেকে একটা ছেলে অবয়ব, এর আগের দিন কিন্তু ও মেয়ে অবয়ব দেখেছিল, একটা ছেলে এন্টিটি দেখছে। একটা মানে এন্টিটি বলাটা হয়তো এই মুহূর্তে ভুল, কিন্তু একটা ছেলে অবয়ব কাঠের জানলাটা থেকে উকি মারছে ঘরের ভেতরে। তো ও না প্রথম কিছুক্ষণ না মানে ভালো করে দেখছে যে আমি ঠিক দেখছি তো, একটা ছেলে অবয়ব দাঁড়িয়ে আছে এবং সে উঁকি মারছে। স্নেহাদি ওটা দেখতে দেখতে ওপর থেকে পরাগদার চিৎকার শুনতে পেয়েছে, খুব জোর পরাগদা চিৎকার করে উঠেছে। তো স্নেহাদি পরাগদার চিৎকার শুনে না ওরও মানে একটু মানে একটা যেটা হকচকানোটা ভেঙেছে, ও চিৎকার করে উঠেছে। মানে দুজন একসাথে চিৎকার করেছে, করে ওরা দুজন হচ্ছে এ সিঁড়ি দিয়ে উঠছে, ও সিঁড়ি দিয়ে নামছে, মাঝখানে একটা জায়গায় দুজনের দেখা হয়েছে। তো এবার স্নেহাদির কথাটা স্নেহাদি পরাগদাকে বলেছে। এবার পরাগদাকে জিজ্ঞেস করছে তুমি চেঁচালে কেন? এবার পরাগদা বলছে, এবার পরাগদার ঘটনাটা পরাগদা বলছে যে আমি তো বেডরুমে গেছিলাম ক্যান্ডেল নিতে। তো বেডরুমে ওদের না একটা রকম ড্রেসিং টেবিল আছে, একটা মিরর আছে, তার নিচে ড্রয়ার আছে, ড্রয়ারের মধ্যে তোমার ক্যান্ডেলসগুলো থাকে। এবার ও বলছে আমি তো ক্যান্ডেলটা বার করেছি, বার করে মিররে তাকিয়ে দেখছি আমার ঠিক পেছনে একটা মহিলা অবয়ব পুরো দাঁড়িয়ে আছে, পুরো ঘাড়ের কাছে পেছনে দাঁড়িয়ে আছে। ও আয়নায় দেখেছে পুরো পেছনে মহিলা অবয়ব, আর এ দেখেছে পুরুষ অবয়ব, স্নেহাদি দেখেছে পুরুষ অবয়ব। তো এবার এরা দুজন নিজেদের মধ্যে কথা বলছে, বাড়ির ব্যাকইয়ার্ড থেকে একটা মারাত্মক আর্তচিৎকার, মানে বিভৎস একটা চিৎকার পিছন দিক থেকে। অথচ ওই এরিয়ায় তো কেউ থাকে না, ওরা দুটো ছাড়া, মানে একটা মানে একটা কুকুরও বোধহয় দেখা যায় কালে ভদ্রে। তো বিভৎস একটা চিৎকার মানে আর্তচিৎকার একটা, মানে যেন মনে হচ্ছে কেউ যন্ত্রণায় কোকিয়ে উঠে চিৎকারটা করছে। এবার পরাগদা যে অত নাস্তিক, অত মানে সাহসী, ও এবার বলছে এক্ষুনি বাড়ি থেকে চলো, আমি এখানে থাকবো না, এক্ষুনি চলো। তখন স্নেহাদি বলছে এক্ষুনি গিয়ে কোথায় যাব আমরা, এখান থেকে বেরিয়ে কোথায় যাব? এবার দেখবে একটু একজন দেখবে একটু মানে বেশি হড়বড় করে, অপরজনকে তো মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে তো মানে একটা হয়ে যাবে। বলছে এক্ষুনি বেরিয়ে কোথায় যাব আমরা, বাড়ি থেকে বেরিয়ে এখানে আশপাশে কিছু আছে, কাউকে ডেকে পাবো, কোথায় যাব? আর কি বলবো, বাইরে গিয়ে কি বলবো, ভূতের ভয় বেরিয়ে এসেছি, এটা একটা কথা বলো? তো এবার বলছে আর ওরকম চিৎকার। তো ওরা তখন স্নেহাদি পরাগদাকে বলছে তুমি আমার সাথে চলো, যে ঘরে আমি শিবলিঙ্গটা রেখেছি আর ওই হনুমান চালিসাটা রেখেছি ওই ঘরটায় বরঞ্চ যাই, ওখানে গিয়ে বরঞ্চ থাকে, ওখানে ঠাকুরের একটা আছে। তো এবার যে এত নাস্তিক কোনোদিন মানে ঠাকুরের, সে বলছে হ্যাঁ চলো, মানে সেও মানে এবার বলছে হ্যাঁ চলো। ভয় পেলে দেখবে মানুষ মানে চূড়ান্ত নাস্তিক ও আস্তিক হয়ে যায় তখন। তো ওই রুমটায় ঢুকে ওরা ওই হনুমান চালিসার ওখানটা মানে গিয়ে বসেছিল, ওটা একটা শেলফের ওপর রাখা ছিল, আর ওরা নিচটাই বসেছিল। হঠাৎ করে কারেন্ট চলে আসে, লাইট চলে আসে, বা লাইট আসলে তো মনের জোরটাও সেই সাথে বাড়ে। তো এরপরে ওরা আবার নিজেদের বেডরুমে চলে যায়। সেদিন আর এই ঘটনার পর আর কিছু হয়নি। এর পরের দিন থেকে পরাগদা একদম জোর কদমে বাড়ি খোঁজা শুরু। এবার সেই বলছে, ব্রোকার বলছে আপনাকে কিন্তু আমি বলেছিলাম। বলছে হ্যাঁ আপনি বলেছিলেন, আমি জানি, কিন্তু এবার আপনি বাড়ি খুঁজুন। এবার এর আগের দিন একটা কথা বলতে ভুলে গেলাম, যেদিন ওরা ওই রুমে বললাম না চলে গেল, ওই ঠাকুরের রুমটাতে গেল, সেখানে স্নেহাদিকে পরাগদা বলেছে যে আমি না তোমাকে লুকিয়েছি, এরকম তো আমাকে ব্রোকার বলেছিল। তো স্নেহাদি বলছে তুমি কেন এটা বললে না, তুমি তো তাহলে আমাদের বিপদটা তুমি ডেকে আনলে, তুমি কেন বলনি? এরকম ঘটনা জেনে কেউ নেয়? বলছে না আমি ভেবেছি এগুলো মিথ্যা কথা, এগুলো কিছু হয় না। বলছে এখন বুঝতে পারছো তো কেন ব্রোকার বারণ করেছিল। তো এইরকম হতে হতে যাই হোক, এরপরে তো ওরা জোর কদমে শুরু করে। তাও একটা দেখো, বাড়ি ওরম খুঁজছি বললেই তো পাওয়া যায় না, এটা তো সময় লাগে, সবটা 10-15 দিন সময় লাগে। তো এই 10-15 দিন স্নেহাদি বলছে, বলে ওরা দুজনেই বলছে, বেসিক্যালি মেনলি স্নেহাদি বলছে, যেহেতু ও বেশি সময়টা কাটায় বাড়িতে, বলছে 10-15 দিন যে আমার কিভাবে কেটেছে
আমার মনে হচ্ছে আমি একটা কোনো নরকে বসে আছি, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এত ঘটনা ঘটেছে, সব ডিটেলস যদি আমি বলতে যাই মানে একটা উপন্যাসের মতো হয়ে যাবে, মানে এত ঘটনা। প্রথম যে অসুবিধাটা ওদের এই 10-15 দিনে শুরু হলো সেটা হলো দুজনেরই প্রচণ্ড স্লিপ প্যারালাইসিস হচ্ছিল রাত্রেবেলা, দুজনেরই। সেকেন্ড, ওরা দুজনই শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছিল। স্নেহাদি হয়তো অসুখ থেকে উঠছে, পরাগদা পড়ছে, পরাগদা উঠছে, ও পড়ছে। পরাগদার একটু কম, স্নেহাদির একটু বেশি হচ্ছিল, কারণ ও কিন্তু বেশি সময়টা কাটায়। তার মধ্যে পরাগদার অফিসেও কিছু ছোটোখাটো সমস্যা শুরু হতে থাকে। এর পরে যেগুলো, এগুলো তো হচ্ছে আলাদা, এর পরে বাড়িতে যখন তখন যেখান সেখান থেকে চিৎকারের আওয়াজ আসছে, যখন তখন যেখান সেখান থেকে কান্নার আওয়াজ আসছে। মানে কান্না মানে কিসে, মানে মরা কান্না যেটাকে বলে, মানে কান্না কাটির আওয়াজ আসছে। ঘরের ভাইবটা পুরো নেগেটিভ হয়ে গেছে, মানে নেগেটিভিটিতে ভরে গেছে ওদের ঘরটা। ওদের না ঘরে দম বন্ধ হয়ে আসতো, মানে বলছে স্নেহাদি বলছে ঘরের বাতাসটাই মানে ভারী হয়ে গেছে, মানে এত মানে মনে হচ্ছে আমরা থাকি না, ওরাই থাকে, আমরা জোর করে থাকছি, এরকম একটা ব্যাপার। মানে বলছে স্নেহাদি বলছে আমি রান্না করছি, পেছনে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, ঘুমাচ্ছি মনে হচ্ছে কেউ গলা টিপে দিচ্ছে। মানে এবার পুরো একদম স্ট্রেট অ্যাটাক শুরু করেছে ওদেরকে, উৎপাত করা। যখন তখন ঘরের দরজায় নক হচ্ছে, সিঁড়িতে আওয়াজ হচ্ছে, ছাদের মধ্যে আওয়াজ হচ্ছে, ছাদে তো ওরা যায়ই না কোনো দিন। মানে বাসন কোসন পড়ে যাচ্ছে, কাঁচ ভেঙে যাচ্ছে, কাঁচের জিনিস প্রচণ্ড ভাঙছে, মানে খুব নেগেটিভিটি তো ওদের ঘরটা ভরে গেছিলো। স্নেহাদি মানে আর থাকতে পারছিল না, তিষ্ঠতে পারছিল না। তো ফাইনালি 10-15 দিন পর ওরা একটা একটু দূরে আর একটা বাড়ি পায়, সেটা আবার পরাগদার অফিস থেকে অনেকটা দূর, মানে প্রায় 2.5 ঘন্টা ডিস্টেন্স। বলছে আমি 2.5 ঘন্টা ডিস্টেন্স জার্নি করে যাব, কিন্তু আমি ওখানে থাকতে পারবো না। একটা ফার্নিশড ফ্ল্যাটই পায় ওখানে, বেশিরভাগ ফার্নিশড ফ্ল্যাটই পাওয়া যেত। তো বললো এবার ওখানে ওরা শিফট করবে। এবার যেদিন শিফট করবে তার আগের দিন ওরা কি করেছে, নিজেদের মধ্যে সব ছোটোখাটো প্যাকিং যা ছিল সমস্ত কিছু গুছিয়েছে। পরাগদা সেদিন ছুটি নিয়ে নিয়েছে, বলছে আমার একটা শিফটিংয়ের ব্যাপার আছে পরের দিন, তো ছুটি নিয়ে নিয়েছে, গুছিয়েছে সব জিনিসপত্র। এবার দুজনেরই না মনে মানে একটু শান্তি, যে কালকে ফাইনালি আমরা এটা থেকে মুক্তি পেতে চলেছি ফাইনালি। তো সেই দিনটা কি হয়েছে, ওরা দুজন গুছিয়ে টুছিয়ে নিয়েছে, সারাদিন কিন্তু কিছু অসুবিধা হয়নি। তো ওরা ভেবেছে যে বা যারা থাকে এখানে তাদের হয়তো, তারা ভেবেছে যে এরা তো চলে যাচ্ছে, আর কিছু উৎপাত করবো না, এরকম আর কি ব্যাপার। কিন্তু সেই দিনকে রাত্রেবেলা ওরা গুছিয়ে টুছিয়ে নিয়ে শুয়েছে, হঠাৎ করে ওদের না দোতলাটাও মানে বেশ অনেকটা উঁচু, বুঝেছো তো, সিঁড়িগুলো খুব খাড়া খাড়া, আর দোতলাটা প্রায় তোমার 2.5 তলার সমান, অনেকটা উঁচু। তো দোতলা ওদের বিছানার পেছনে একটা জানালা আছে। তো হঠাৎ না জানালাটায় নকিং, কোনো মানে জোরে কিছু না, নর্মাল মানুষ নক করলে যেরকম। তো পরাগদার একটা ঝলকে ভেবেছে কালকে শিফটিং, তাহলে কি ব্রোকার বা কেউ এসছে, মানে অতটা খেয়াল করেনি যে এতটা রাত্রেবেলা কে আসবে কেন আসবে, অতটা খেয়াল করেনি। ভেবেছে, ভাবাতেই মনে পড়েছে এত উঁচুতে কে উঠে নক করতে পারবে, দোতলাটা প্রায় 2.5 তলা, কোনো সিঁড়ি মই পাইপ কিছুই নেই, আর স্বাভাবিক কোনো মানুষ এসে তার পাইপ বেয়ে উঠে নক করবে না। তো তখন আবার ভয় পেয়ে ও স্নেহাদিকে টেনে তুলেছে, যে দেখো তো আওয়াজ হচ্ছে। স্নেহাদিও তড়বড় করে উঠেছে। এবার দুজন মিলে উঠে না নকিংয়ের আওয়াজ পাচ্ছে। তো পরাগদা ওদের বেড সাইড টেবিলে একটা ল্যাম্প ছিল, জ্বালিয়ে পর্দাটা সরিয়েছে, জানলাটা ওদের সবই ট্রান্সপারেন্ট জানলাটা পর্দাটা সরিয়ে জানলাটা দেখছে কেউ নেই, কিছু নেই। তো এবার বন্ধ করে আবার লাইট নিভিয়ে শুয়েছে। 10-15 মিনিট পর এবার দুমদুম করে ধাক্কা মারছে, মানে পুরো প্রথমটা নর্মাল ভদ্রভাবে নক করছিল, এবার পুরো এরম মানে একদম সে চাপড় মারছে কেউ। তো এইবারে না ও উঠে মানে দেখছে পর্দাটা হালকা সরানো ছিল, দেখছে 2টো অবয়ব, এবং অবয়ব বলার থেকে ভালো বলবো মানে পুরো বলছে মনে হচ্ছে যেন 2টো পুরো পচে যাওয়া গলা মৃতদেহ দাঁড়িয়ে আছে ওখানটা, ওইভাবে দাঁড়িয়ে, জানলায় দাঁড়িয়ে আছে ওরকমভাবে। আর ঘরে বিকট গন্ধ ঘরে, আর পুরো বলছে পচা, মনে হচ্ছে 2টো মৃতদেহ এরম হাতটা দিয়ে জানলার মধ্যে দাঁড়িয়ে আছে। এদের না কোনো ফেসে কোনো স্ট্রাকচার দেখতে পাচ্ছে না কিছু, যে চোখ মুখ কিছু দেখছে বা হাসছে, এসব কিচ্ছু না, খালি 2টো অবয়ব, মানে নিরেট অন্ধকারের 2টো মানুষের অবয়ব এরম হাত দিয়ে জানলায় দাঁড়িয়ে ওদেরকে মানে জাস্ট দেখছেই বলা যায়, মানে ওদের দিকে ফেস করে তাকিয়ে আছে।
তো এইটা দেখে পরাগদা হয়ে গেল সেন্সলেস, ওখানে পরাগদা অজ্ঞান হয়ে গেছে, আর স্নেহাদির দাঁতে দাঁত লেগে গেছে, মানে ও মানে অজ্ঞানের পর্যায়ে। মানে তুমি সিচুয়েশানটা ভাবো, বাড়িতে দুটো মানুষ ছাড়া কেউ নেই, একজন অজ্ঞান হয়ে পড়ে আছে, একজনের দাঁতে দাঁত লেগে গেছে ভয়তে, আর ঘরে বিকট গন্ধ। আর স্নেহাদি বলছে ওই যে মিনিট মানে 10-15 আমার দাঁতে দাঁত লেগে গেছিলো, আর পরাগ অজ্ঞান, আমি বলতে পারবো না কি হয়েছে, ওই পজিশানটা আমি ভুলেই গেছি, মানে আমার জীবন থেকে যেন মনে হচ্ছে মুছে গেছে ওইটুকু সময়। তো তারপর 10-15 মিনিট পর যখন স্নেহাদি একটু স্টেবল হয়, যেহেতু ওর সেন্সটা ছিল, ও উঠে তাড়াতাড়ি অ্যাটাচড ওয়াশরুম ছিল, সেখান থেকে জল এনে, আগে লাইট টাইট জ্বালিয়ে জল এনে পরাগদাকে কোনো রকমের টেনে টুনে মানে তুলেছে, একটু স্টেবল করেছে, করে পরাগদাকে টেনে নিয়ে চলে গেছে হচ্ছে ওই রুমে যেটাতে ওরা ঠাকুরটা রেখেছিল। ঠাকুরটা তখন ওরা প্যাক করেনি, ঠাকুরটা রেখেছিল ওই রুমটায়, টেনে নিয়ে চলে গিয়ে ওখানে নিজেদেরকে লক করে দেয়। কারণ স্নেহাদি বলছে আমার সিক্সথ সেন্স, মানুষের দেখবে সিক্সথ সেন্সটা খুব অ্যাক্টিভ হয় এইসব সিচুয়েশানে, বিশেষ করে খারাপ ঘটনার ক্ষেত্রে। তোমার দেখবে খারাপ ঘটনা ঘটার আগে না তোমার মনটাই বলবে আজকের আমার কিছু খারাপ হতে চলেছে আমার সাথে। স্নেহাদি বলছে আমার সিক্সথ সেন্স, আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে যে যদি আমি নিজেকে কোনো রকমভাবে এখন আমি সেফ না রাখি, আমার হয়তো প্রাণহানিও হতে পারে। যে বা যারাই বলছি, কারণ দুটো এন্টিটি তো ওরা দেখছে, যারা চাইছে না আমরা এখানে থাকি আমাদেরকে বার করার জন্য, তারা কিন্তু আমাদের প্রাণ অবধি নিয়ে নিতে পারে। তো সেই জন্য বলছে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে যে এখান থেকে পালাও, এইখানে মানে সামথিং ইজ হরিবলি রং। তো ও পরাগদাকে টেনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে মানে একটা কথা বলে না, ডুব দেখো তিনকে কা সাহারা কাফি হতা হয়, তো ও নিয়ে গেছে, মানে ওই যে মনে হচ্ছে শিবলিঙ্গটা মনে হচ্ছে ওর কাছে একটা মন্দিরের সমান, একটা ছোট শিবলিঙ্গ, সেটা মনে হচ্ছে ওর কাছে একটা মন্দিরের সমান। ওই রুমে ও নিজেদেরকে লক করে দিয়েছে। এবার পরাগদা কিন্তু কোনো আপত্তি করেনি, কারণ পরাগদা নিজেও হয়তো বুঝতে পারছে যে শুভ শক্তির কতটা ক্ষমতা। বলছে আমরা যে ঘরটায় লকড হয়ে দুজন বসে আছি, ঘুমাতে তো পারছিই না, সেই ঘরটুকু ছাড়া পুরো বাড়িটায় তোলপাড় হয়ে যাচ্ছে। মানে বলছে ফার্নিচার দুম দুম করে পড়ছে, বড় একটা ওদের একটা ওয়ার্ড্রোব ছিল, কোথা থেকে পড়ে গেল দুম করে। বাসন কোসন যে কটা ওরা প্যাকিং করেনি, কিছু হয় না আমরা এমার্জেন্সি রাখি সকালবেলা একবারে বেরোবার সময় নিয়ে যাব চা টা খাবার, মানে যে কটা ওরা রাখেনি হুড়মুড় করে পড়ে গেল সব। বলছে কাঁচ ভাঙা, মনে হচ্ছে যেন আয়নায় কেউ ঢিল মেরে মেরে কাঁচ ভেঙে ফেলছে। বলছে এক পাশ থেকে চিৎকারের আওয়াজ, ওই পাশ থেকে হাসির আওয়াজ, অট্ট হাসির আওয়াজ আসছে। ছাদের মধ্যে দুম দুম করে আওয়াজ হচ্ছে, ছাদের মধ্যে জানলা এরম এরম করে ধাক্কার আওয়াজ, মানে পাশের ঘরের, ওই ঘরটুকু কিন্তু কিচ্ছু হতে পারছে না, ওরা তো ওই ঘরে লকড। ওই ঘরে একটা হনুমান চালিসা আছে, আর হচ্ছে একটা শিবলিঙ্গ আছে। বলছে আমাদের মনে হচ্ছে আমরা একটা মন্দিরে বসে আছি, আর পুরো আশপাশে হচ্ছে পুরো নেগেটিভিটি ভর্তি। মানে এত বিভৎস কেটেছে ওদের ওই দিনটা, এত বিভৎস কেটেছে। ও লাস্ট অবধি যেটা করেছে স্নেহাদি, ও ফোনটা তো হাতের কাছে নিয়ে গেছিলো যখন ওই রুমে গেছিলো, ফোনে ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র চালিয়ে দিয়েছে। এবার এই মন্ত্রটা চালিয়ে দেওয়ার পরে ঘরে, আর হনুমান চালিসা তো রাখাই আছে সেটা, আর স্নেহাদি হয়তো চান্টও করেছে, সেটাও অতটা বলেনি, আমি এটা এমনিই বলছি, হয়তো চান্টও করেছে, কারণ হয়তো আমি থাকলে আমিও চান্ট করতাম, হয়তো চান্টও করেছে। তো ওইটুকুর জন্য কিন্তু ওদের রুমটুকু যেটা ওরা আছে কিছু হয়নি, আদারওয়াইজ যে পুরো বাড়িটা পুরো একদম মানে তছনছ হয়ে গেছে বাড়িটা। যখন ওরা পরের দিন সকালবেলা মানে জাস্ট আলোটা ফুটেছে, একটু আলো ফুটেছে, ওরা সারা রাত জেগে বসেছিল ওই ঘরে। ওরা দরজা খুলে বেরিয়ে কিছু জিনিসপত্রই নেয়নি, খালি ফোন আর ওয়ালেট নিয়ে বেরিয়ে গেছে বাড়ির থেকে। আর বলছে বেরোতে বেরোতে দেখছে হল বা যেটুকু প্যাসেজ ওদের চোখে পড়ছে সেটুকু প্যাসেজ পুরো ছাড়খাড় হয়ে গেছে, মানে পুরো তছনছ হয়ে গেছে। তো এবার ওরা ইনফ্যাক্ট ভাবতে পারছো মানে পরাগদা নিজের ল্যাপটপ অবধি ফেলে চলে গেছে, বলছে যা হয় হোক আমি এখান থেকে বেরোবো। তো দুজন বেরিয়ে মানে বিধ্বস্ত অবস্থায় রাস্তা দিয়ে ছুটতে শুরু করেছে টুয়ার্ডস ওই লোকালিটিটা। এবার ছুটতে শুরু করেছে, সেটাও তো মানে হেঁটেই তো 20-25 মিনিট, ছুটে তো ওরকমই সময় লাগছে 10-15 মিনিট হাঁপাতে হাঁপাতে ছুটে গিয়ে ওখানে। এবার ওই লোকালিটিটাও কীরকম দেখো, হয়তো 7-10টা বা 8-10টা বাড়ি আছে
লোকাল লোকের, একদম ওখানকার লোকাল যারা অনেক দিন ধরে বাসিন্দা, 8-10টা বাড়ি আছে, একটা কি দুটো মুদিখানার দোকান আছে, আর তোমার একটা ওই ছোট সবজি মান্ডি টাইপের, মানে একটু কয়েকটা সবজিপাতির দোকান, ওইটুকু লোকালিটি। এও না যে অনেক লোক। ওইখানে গিয়ে ওরা দুজন করেছে, তো ওখানকার লোকজন ধরে বলেছে যে কি ব্যাপার, মানে কেন। এবার পরাগদা তো ওখানে কাজ করে, ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা জানে। পরাগদা একটু ধাতস্থ হয়ে যখন বলছে, ওখানকার লোকাল লোক বলছে আপনারা ওই বাড়িটা নিয়েছেন কেন, আপনারা জানেন না আমরা লোকালিটি এত দূরে নিয়ে এসেছি কেন। মানে ওই লোকালিটিটা নাকি ওখানকার লোক বলছে আগে বাড়িটা কাছাকাছিই ছিল, মানে বাড়িটা ওই লোকালিটিটারই অংশ ছিল। ইনফ্যাক্ট ওদের বাড়িতে এই এখানকারই একটা ছেলে, সে ছেলেটা এখন অনেক মানে এখানে থাকেও না, মানে হয়তো কোথাও চলে গেছে, সেই ছেলেটা ওদের বাড়িতে মালির কাজ করতো। তো বলছে আপনারা তাহলে, বলছে আপনারা কেন নিয়েছেন, আপনারা জানেন ও বাড়িটায় কেউ থাকে না, না কি ঘটনা। এবার বাড়িটার কি হিস্ট্রি বলছে যে বাড়িটার যে মালিক, সে বললাম না এখন থাকতে পারে না, অ্যাকচুয়ালি বাড়িটার মালিকের একটা মেয়ে ছিল আর একটা জামাই ছিল। জামাই মেয়ের বাড়িটাতেই থাকতো, মানে মালিক বিয়েই দিয়েছিল এমন ছেলে দেখে যার কেউ কোথাও নেই, ও আমার মানে একদম ঘর জামাই হয়েই থাকবে, বাড়িতেই থাকবে। তো এবার সেই যে ছেলেটা ছিল, জামাইটা ছিল, সে অ্যাকচুয়ালি মানে ইম্পোর্টেন্ট ছিল, সে সন্তানের জন্ম দিতে অক্ষম ছিল। তো ফলে যেটা হয়, তার যে ওয়াইফ, ওই যে মালি ছিল না বাড়ির, তার সাথে একটা অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে, একটা মানে ওদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনশিপ শুরু হয়ে যায়। তো এবার বাড়ির মালিকটা কার্যসূত্রে বেশিরভাগই, মানে যে মালিক, যে বাবা আর কি, মেয়েটির যে বাবা, সে বেশিরভাগই বাইরেই কাজ করতো তার। তো একদিন সে আউট অফ স্টেশন ছিল, তার জামাই বাড়িতে মানে ওদেরকে খুব আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে। সেইটা দেখে বা ছেলেটা না পালিয়ে যায়, ওই যে ছেলেটা ওখান থেকে পালালো তার আর কোনো খোঁজ পাওয়া যায় না, ছেলেটা কিন্তু পালিয়ে যায়। বাড়ির মানে যে মেয়েটির যে বর, সে এতটাই রেগে যায়, সে প্রথমে মেয়েটাকে বিষ খাইয়ে মেরে ফেলে এবং বউকে ভালোবাসতো, নিজেও মারা যায়। ওই জন্য দেখবো ওরা দুটো এন্টিটি দেখছিল, একটা ফিমেল একটা মেল। এবার এরা কিন্তু মোড়ে ওখানে পড়ে থাকতো, তারপর লোকাল লোকেরা গিয়ে দেখে যে মোড়ে পড়ে আছে। ইনফ্যাক্ট এরা খোঁজটাও পায় অনেক পরে, মানে লোকাল যারা লোক ছিল না, অতটা তো হতো মানে যাতায়াত ছিল না, ওরা অনেকটা পরেই খোঁজ পায়, যে কারণ ওদের লাশেও পচন ধরে গেছিলো, সেজন্য ওরা কিন্তু পচা গন্ধও পেয়েছিল, মানে গন্ধ ছড়াতে তখন আশপাশের লোক দেখছে যে কি ব্যাপার হলো বাড়িতে কেন এরকম। এবার মালিকটা যখন ফিরে আসে, সে ততক্ষণে জানছে যে মেয়ে জামাই মারা গেছে। তারপরে যেটা হয়, মালিকও আর থাকতে পারে না ওখানে, ওই মালিকটাও আর থাকতে পারে না। এবার এইরা যে দুজন, মানে এই যে আত্মা দুটো ছিল, এরা কোনো হ্যাপি কাপল সহ্যই করতে পারবে না, এরা মানুষই সহ্য করতে পারবে না, আর যদি কাপল হয় তো আরোই সহ্য করতে পারবে না, কারণ তাদের নিজেদের বৈবাহিক জীবনটা ভালো হয়নি। তো হয়তো মানে মরণোত্তর অবস্থায় হয়তো তারা একসাথেই চেষ্টা করে যাতে কোনো মানুষ ওখানে না থাকতে পারে। তো বলে এর আগেও নাকি মানে বেশ 3-4 জন, কারণ ব্রোকারও বলেছে আমি 3-4 জনকে এখানে ভাড়া দিয়েছিলাম, তো আগেও 3-4 জন নাকি ওখানে থাকতো, তারাও বেশি, একজন তো উন্মাদই হয়ে গেছে, এত ভয় পেয়েছে, মানে তারাও ওই বলছে আপনারাই তো অনেক বেশি দিন থাকলেন তবু। আর যেহেতু এরা কাপল ছিল, এবার এর আগে হয়তো ফ্যামিলি এসছে বা হয়তো অন্যরকম, মানে এরা যেহেতু দুটোই কাপল থাকে বাড়িতে, হাজব্যান্ড ওয়াইফ, ওরা মানে একদম মানে ওদের সাথে তো অনেকটা সিমিলারিটিস আছে না, তো ওই জন্যে ওরা মানে একদম সহ্যই করতে পারেনি। আর ওরা কিন্তু ফার্স্ট টার্গেটটা স্নেহাদিকেই করেছিল, কারণ ওদেরও মারা যাওয়ার কারণ তো মেয়েটাই হিসাব মতো ফার্স্ট অপরাধটা করেছিল না, অন্যায়টা, তো ওরা কিন্তু ফার্স্ট স্নেহাদিকেই টার্গেট করেছিল, তারপর পরাগদাকে টার্গেট করেছিল। তো ওরা যদি বেরিয়ে না আসতে পারতো, হয়তো ওরা বেঁচে থাকতো কিনা সন্দেহ। তো তারপরে ওরা একটু ওখানে ধাতস্থ হয়ে কিছুক্ষণ পর পরাগদা অফিসে খবর পাঠায়, গাড়ি দেয়, তারপর ওরা নতুন বাড়িটায় যায় এবং দিনের বেলা মানে অনেক বেলা করে আর কি সব লোকজন নিয়ে, তাও মানে পরাগদা তো কলিগ টলিগকে নিয়ে এসেছিল বাড়িতে, এসে ল্যাপটপ বা আদার্স যা যা যেগুলো দরকারি জিনিস বা যেগুলো ওরা প্যাক করেছিল সেগুলো নিয়ে ফাইনালি ওরা ওই বাড়িটা ছেড়ে চলে যায়। এবার যাওয়ার পরে কি হতো, ওরা না প্রচুর স্বপ্ন দেখতো, মানে স্নেহাদি খুব স্বপ্ন, স্নেহাদি বেশি দেখতো, খুব স্বপ্ন দেখতো। আর পরাগদা তো সারাদিন দেখো কাজের মধ্যে থাকতো, ও তো একা থাকতো না, ওর বলছে আমার না কেমন একটা হয়ে গেছিলাম আমি, সারাদিন মানে ওইটাই চিন্তা হচ্ছে, ওইটাই হচ্ছে, মানে
হয়তো নতুন বাড়িটায় কিছু হচ্ছে না, কিন্তু ওর মন থেকে ভয় পাচ্ছিল, যেহেতু এই ট্রমাটা রয়েছে। তো সে তারপরে ওখানকার লোকাল একজন মানে অ্যাস্ট্রোলজারের কাছে ওরা একটু কনসাল্ট করে যে এরকম অসুবিধা। প্রথমে বাড়িতে ওরা জানাতে চাইছিল না এইসব ঘটনা, বাড়ির লোক তো বলবে শুনলে চলে আয় বাবা, থাকতে হবে না। তারপরে লোকাল অ্যাস্ট্রোলজার ওদেরকে বোধহয় কিছু মাদুলি জাতীয় কিছু দেয়, আর বলে যে হনুমান চালিসাটা, মেয়েটাকে বলে যে তুমি যেহেতু হনুমান চালিসা পড়ো, মানে আছে তোমার, তুমি এটা রোজ পাঠ করবে। এবং তার সাথে বলে দেয় যে বাড়িতে অন্তত একটা কোনো ঠাকুরের ছবি বা কিছু রেখো, মানে বাড়িতে একদম আরও কিন্তু ওরা হাভি হতেই পেরেছে এই কারণ তোমাদের বাড়িতে সেরমভাবে ঠাকুরের কিছু ছিল না, ঠিক আছে? কারণ এর আগে দেখো যারা ছিল এত বাড়াবাড়ি রকমের অবস্থা কিন্তু একজন উন্মাদ হয়ে গেছে, তাছাড়া কিন্তু কারোরই হয়নি। হয়তো তারা আরও বেশি ঠাকুর দেবতা পুজো আচ্ছা করতো বা কিছু, এদের তো প্রোটেকশনটাও সেরকম বাড়িতে কিছু ছিল না, ওইটুকুই ছিল জাস্ট। তো সেই কারণে বললো বাড়িতে অন্তত রেখো, আর একটুখানি নিত্য পূজা করো, আর হনুমান চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা দুটোই করতে পারো, এগুলো রেগুলার একটুখানি চান্ট করো, তাহলে দেখবে অনেকটা ট্রমাটা ওভারকাম করতে পারবে। তো পরাগটা অনেক তাড়াতাড়ি করেছিল ওভারকাম, ও কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলো, আর ও তো খুব একটা মন থেকে মানে না, কিন্তু ও ওভারকাম করেছিল। স্নেহাদির খুব অসুবিধা হয়েছিল, ইনফ্যাক্ট ও পরে অনেক মানে ভুগেওছে, শরীর খারাপ হয়েছে, প্রচুর অসুস্থ হয়ে পড়েছিল। তারপর মাঝখানে তো কলকাতায়, মানে এই ঘটনার পরে কলকাতাতে এসেও ছিল 6 মাস প্রায় স্নেহাদি, মানে নতুন বাড়ি নেওয়া ছিল, তারপরে ও 6 মাস কলকাতায় চলে এসেছিল, থাকতে পারছিল না ওরকম। তো তারপরে একদম থাকতে পার 6 মাস কলকাতায় এসেছিল, তারপরে আবার গেছে। তারপর ওই বাড়িটাও এখন ওরা, সেই বাড়িটাতেও এখন আর থাকে না, মানে সেকেন্ড টাইম যেটা গেছে এখন সেটাতেও আর থাকে না, এখন অন্য বাড়ি। সেটা কোনো ভূত প্রেতের জন্য না, সেটা পরবর্তীকালে আরেকটু বেটার, হ্যাঁ আরেকটু বেটার অফিসের কাছাকাছি বাড়ি পেয়ে সেটাতে চলে গেছে। তো এখন ওরা ওখানেই থাকে, ওরা মাঝে মধ্যে আসে, দুর্গাপুজোর সময় আসে, আর বোধহয় কখনো বছরে 2বার মতন আসে, এখনও ওরা ওখানেই থাকে। তো তারপরে আর কিছু হয়নি, কিন্তু এই ট্রমাটা অনেক দিন ছিল। স্বাভাবিক, যেভাবে এই ঘটনাটা ঘটেছে এই ট্রমাটা থাকারই কথা, বিশেষ করে মেয়েদের বেশি থাকে, কারণ হাউসওয়াইফ ছিল আরও। উনিও যদি কোনো কাজের সাথে যুক্ত থাকতো তাহলে একটু কম হয়তো হতো, বাট যেহেতু হাউসওয়াইফ সারাদিন একা থাকছে, মাথায় এগুলো ঘুরছে। তবে এই ঘটনাটা থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে অনেকে যারা কমেন্ট করে বা বলে যে আমি বিশ্বাস করি না বা এই করি না, মানুষ যখন ঠেলায় পড়ে, আমি একদম পাতি কথা বলছি, যে যখন ঠেলায় পড়ে তখন সবই বিশ্বাস করে। হ্যাঁ, ইনফ্যাক্ট এই ঘটনার পর তো মানে পরাগদা এখন কিন্তু মানে নিজে কতটা রিচুয়ালস মানে বলবো না, কিন্তু বাধাও দেয় না, বা একদম পরাগদার তার আগের কথা যেরম ছিল না, যে মানে কি আছে ভগবান কি, মানে খুবই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলতো। মানে এই ঘটনার আগে বলছি, মানে আমি মানে যে দিদিটা আর কি, তার বান্ধবী অ্যাকচুয়ালি আমার বৌদি হয় সম্পর্কে, মানে মাস্তুতো বৌদি। সে বৌদির মুখে শুনেছি যে বিয়ের মানে পরাগদার বিয়ের আগের কথাবার্তা একদম ডিফারেন্ট ছিল, অন্যরকম ছিল, মানতই না কিছু। সেইখান থেকে দাঁড়িয়ে সে এখন না বলে আমি কোনো আর্গুমেন্টে যাব না। আমি তো মজা করে জিজ্ঞেসই করেছি তুমি এখন কি ভগবান ঠগবানে বিশ্বাস করো? বলে না বাবা, সেইবারে যা হয়েছে। এবার দেখবে এরা না স্বীকার করতে চায় না, এরা স্বীকার করতে চায় না, হ্যাঁ এবার স্বীকার করতে চায় না, কিন্তু তবু মানে বলছে যে হ্যাঁ মানি, মানে যারা ঘটনা তারা দেখলে আমাকে বলবে তুই কি বললি, কিন্তু স্বীকার করে না, কিন্তু এটা সত্যি। কিন্তু বলে না ঠিক আছে, ও তো স্নেহা মানছে, ও করে, ঠিক আছে, হ্যাঁ বাঁচিয়েছে। সেদিন যে ভগবানের শক্তিটার কাছে ও যে মাথা নত করেছে, স্বীকার না করলেও বলে না ঠিক আছে, তখন মনে হচ্ছিল ওটাই অনেক কিছু এরকম। ওটাই তো বললাম, যখন বিপদে পড়ে তখন ওটাই মানে আসল। হ্যাঁ ওটাই আসল। ওটা বিপদ থেকে একটু বেরিয়ে আসলো, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওটাই। কিন্তু মানে পজিটিভ শক্তি তো আমরা সবসময় মানি, আর আমরা জানিও আছে, কেউ স্বীকার করুক কেউ না করুক, একদম আমাদের মনে সবসময় আছে, আর এই সারা পৃথিবী জুড়েই আছে, পৃথিবীর বাইরেও আছে, বাট আমি যেহেতু পৃথিবীর কথা বলছি, পৃথিবী জুড়ে আছে। মানে ইনফ্যাক্ট আমার মানে প্রসঙ্গটা তুললে বলে আমি একটা খুব ছোট্ট একটা ইনসিডেন্ট বলছি। আমার নিজের মায়ের একটা খুব ছোট, সময় লাগবে না বেশি, মানে আমার মায়ের ছোটবেলার কথা এটা। তখন আমার মায়ের এই মানে
15-16 বছর বয়স, বিয়ে হয়নি তখনও মায়ের। তো আমি বেহালা শিলপাড়া অঞ্চলে থাকি, তো যারা শিলপাড়া থেকে দেখবে তারা জানে ওই এলাকায় চণ্ডী মেলা খুব প্রসিদ্ধ একটা মেলা। আচ্ছা। তো আমার মারা ছোট মানুষের দীর্ঘদিন ধরে মেলাটা চলে আসছে। তো আমার মায়েরা ছোটোবেলায় একবার করেছিল কি, ওই চণ্ডী মেলা দেখতে গেছিলো। আমার মা, আমার এক মাস্তুতো দিদি, তাকে আমি দিদি ভাই বলি, সেই দিদি আর মায়ের এক বান্ধবী, 3 জন দেখতে গেছিলো। আর তখনকার দিনে না এত ফ্ল্যাট ঠ্যাট ছিল না, প্রচুর পুকুর, প্রচুরেই। তো মানে ওই আমার মামার বাড়ি যেটা, সেখান থেকে ওই চণ্ডীমেলা যাওয়ার একটা শর্টকাট রাস্তা ছিল। সেখানে একটা পুকুর ছিল, পুকুরটা খুব মানে একদম মানে বদনাম ছিল পুকুরটার, যে বছরে একটা না মানুষ নিত পুকুরটা। তো আমার মায়েরা ওই রাস্তাটা দিয়েই গেছে, আর আমার মা বিভৎস ডানপিটে, বিভৎস ছোট্ট থেকে। আমার মা একদম মানে গেছো টাইপের, গাছে ঠাছে উঠতে পারতো, ভীষণ ডানপিটে মানুষ। তো ওই পুকুরটার পাশ থেকে মায়েরা চণ্ডীমেলা গেছে, ফেরার পথে বলেছে চল তো ওটা দিয়েই চলে যাই, কী হবে, মানে এরম একটা ব্যাপার। আর শীতকালে হয় মেলাটা, আর তখন তো ঠান্ডাটাও বেশি পড়তো, আর সন্ধেটাও নামতো তাড়াতাড়ি। তো ওরা কিন্তু 5টা 5:30 বেশ অন্ধকার হয়ে গেছে। তো পুকুরের পাশ থেকে আমার মা আসছে, হঠাৎ পুকুরে তাকিয়ে দেখছে মাছ, পুকুরের পুরো মাঝখানে কিন্তু একটা কালো মোটা একটা মানুষ বসে আছে। এবারে দেখো, সাধারণ মানুষের পক্ষে পসিবল নরম ডিসেম্বরের শীতকালে মাছ পুকুরে সন্ধ্যেবেলা বসে থাকবে। তা আমার মা বলছে, আবার আমার মামার বাড়ির ঠিক পাশেই না একজনের বাড়ি ছিল, তাকে আমার মা জ্যাঠামশাই বলতো। আমার মা বলছে অনেকটা ওই জ্যাঠামশাইয়ের মতো লাগছে, কালো মোটা করে। আমি না তাকে সমানতালে বলছি, ওর জ্যাঠামশাই পুকুরে কি করছেন, মাছ পুকুরে কি করছেন। আর আমার দিদি ভাই আর ওই পাপাই মাসি বলে আমার মায়ের বান্ধবী, ওরা একটু এগিয়ে গেছিলো। আমার দিদি ভাই আমার মাকে কিন্তু বলছে, আমার মায়ের ডাকনাম হচ্ছে পুঁটি। আমার দিদিভাই আমার মাকে বলছে, এই পুঁটি মাসি তুই ওইখানে যাচ্ছিস কেন, পুকুরের কাছে যাচ্ছিস কেন। আর আমার মায়ের থেকে ওই দিদিটা না এজ গ্যাপ খুব কম, কারণ ওটা আমার বড় মাসির মেয়ে, আর আমার মা হচ্ছে 7 ভাই বোনের মধ্যে সবার ছোট। তো মানে প্রায় কাছাকাছি, তুই তুকারি করেই কথা বলে। বলছে তুই ওইটা পুকুরের দিকে এগোচ্ছিস কেন পুঁটি মাসি। আর আমার মা না কনস্ট্যান্ট ওই লোকটাকে, মানে ওই যেটাই হোক তাকে বলে যাচ্ছে, আপনি জলের মাঝখানে কি করছেন, উঠুন উঠুন, জল থেকে উঠুন বলছে। আর মা বলছে কি, আমি আশপাশে না ছোট ছোট ওই ঠুরকি পড়েছিল, তুলে ছুঁড়ে মারতে শুরু করেছি ওইটাকে লক্ষ্য করে, উঠুন জল থেকে, উঠুন জল থেকে। বলছে করতে করতে কিছুটা না আমার একটু ঘোর মতো লেগে গেছে, আমি না এক পা করে পুকুরের দিকে এগোচ্ছি আর একটা একটা করে ঢিল ছুঁড়ছি। বলে লাস্টে মা বলছে আমি থানির তুলে ছুঁড়েছি। যদি মানুষই হতো সে তো থানির গায়ে লাগলে উঠতো, সে তো উঠতো কোনো না, মানে নট নড়ন নট চড়ন, একদম ওইভাবে বসে আছে স্থির হয়ে। তো মা না মানে অলমোস্ট বলছে আমি পুকুরে পাটা দেবো, মানে আর এক পা এগোলে পুকুরে পড়বো। আমার ওই দিদিভাই খুব জোর কেঁদে উঠেছে, এই পুঁটি মাসি তুই কেন যাচ্ছিস করে খুব জোর কেঁদে উঠেছে। আর আশপাশের বাড়ি থেকে শাঁখ বেজে উঠেছে, যেহেতু সন্ধ্যে, আমার না গায়ে কাঁটা দিয়ে উঠেছে বলতে গিয়ে, শাঁখ বেজে উঠেছে আশপাশের বাড়ি থেকে। এবার শাঁখের আওয়াজে না আমার মায়ের মানে একটা চমক ভেঙেছে। তখন মায়ের বলছে গাটা ভারী হয়ে গেছে, এবার বাড়ির দিকে ছুট মেরেছে। তখন ওইটা যদি শাঁখ না বাজতো, আমার দিদিভাই যদি না কাঁদতো, আমার মাও জলে পড়তো। ভেঙে আমার মা বাড়িতে এসে দেখছে যে লোকটা ভেবেছিল পুকুরে আছে, যে জ্যাঠামশাই, সে কিন্তু বাড়িতেই। আমার মায়ের ধুম জ্বর, বাড়ি এসে মা মানে সেন্সলেস হয়ে পড়ে যায়, এবং ধুম জ্বর, 3-4 দিন জ্বরটা ছিল। ওই শাঁখটা যদি না বাজতো, মানে ঈশ্বরের পরম মানে কৃপা যে আমার ওই মায়ের শাঁখের আওয়াজে আমার মায়ের চমকটা ভেঙেছে। এবং তার ঠিক 2 দিন পরেই কিন্তু একটা ইলেকট্রিকের কাজ করতে গিয়ে একটা লোক ইলেকট্রিক শক খেয়ে পুকুরে পড়ে মারা যায়। মানে সেই বছর একটা লাশ নিয়ে নেয় পুকুরটা, ওটাতে বলতো মানে দৈত্য থাকে পুকুরটার মধ্যে। তো ওই সেই আবার পজিটিভ এনার্জি শাঁখের শঙ্খধ্বনিতে মানে এটা ভাঙলো। মানে এইরকম আর কি, মানে পজিটিভ এনার্জিটাকে মানে আমার মনে হয় অস্বীকার করা যায় না, মানে সেটাকে মানে ওর জন্যই আমি বললাম যে যতই লোকে বলুক আমি মানি না, এই না ওই না। হ্যাঁ, যারা ধরো ঘটনা মানছে কি মানছে না, অনেকেই আছে যে মানে না, তাদের আমি সবসময় বলি ঠিক আছে মানেন না, যদি দেখছেন হ্যাঁ তাহলে এন্টারটেনমেন্ট পারপাসে দেখুন। মানে এক একজন আবার আছে যে আমি মানি না, বিশ্বাস করি না, দিয়ে ঘটনা দেখে দিয়ে আবার গালাগালিও লেখে। তাদের আমরা কি বলবো, তাদের একটাই কথা বলবো যে এন্টারটেনমেন্ট পারপাসে দেখুন, তাছাড়া হ্যাঁ যদি না বিশ্বাস থাকে, না বিশ্বাস হলে না। আমি ভাবি তারা ইগনোর করে না কেন, মানে তারা এতই যখন মানে ইনফ্যাক্ট আমি তো দেখি অনেকে চ্যানেল তুলে মানে যা তা বলছে, মানে যে যিনি বলছেন তাকে
তাকেও অসম্মান করছে, যিনি হোস্ট করছেন তাকে। তো আপনারা ইগনোর করছেন না কেন? আপনাদের যখন এতই অপছন্দ হচ্ছে ব্যাপারটা, আপনারা দেখবেন না বুজরুকি হচ্ছে, দেখবেন না? কারণ তারা এটা বুঝতে হবে, তারাও দিনের শেষে যখন খাটাখাটনি করে বাড়িতে আসছে একটু এন্টারটেনমেন্ট চায়। ঠিক আছে, একটা গল্পই শুনলাম, এবার আরেকটু ফার্স্ট্রেশন আছে, তাহলে ঠিক আছে গল্পটার তলায় দুটো গালাগালি লিখে দিতে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এটা আমরা এখন বুঝে যাই, ঠিক আছে তারাও দেখছে, দেখুক, মজা নিক, গালাগালি দিক, তাদের যদি ইচ্ছা হয়, কোনো অসুবিধা নেই। বাট ওই গালাগালির থেকে অসংখ্য বেশি মানুষ আমাদের ভালোবাসে, একদম। ওকে, সেটুকু আমি তো নিজেই ভিউয়ার এই চ্যানেলের, আমি তো নিজেই দর্শক, সেখান থেকেই তো আমি এসছি ঘটনা পাঠিয়ে। তো আমার কাছে তো মনে হয় মানে এগুলো হচ্ছে সত্যি, এত মানুষ তো মিথ্যা কথা বলে না। এত মানুষ যদি এত বানিয়ে গল্প বলতে পারতো তাহলে তো মানে বোধহয় সবাই ভূতের গল্পের অ্যাওয়ার্ড পেত। মানে এত বানিয়ে যদি কেউ কথা বলতে পারে, সবাই তো। এটা লোকে ভাবে কি, মানে এটা আমি কোনোদিনও এইসব বলি না যে বেরিয়ে যাচ্ছে, বিষয়টা হচ্ছে যে লোকে ভাবে যে সব ঘটনা যে আসে তার সাথে ঘটছে, সেটা তো নয়। মানে তুমি আজ যখন আসলে তোমার সাথে তো কোনো ঘটনা ঘটেনি, তোমার শোনা একটা ঘটনা। একদমই। আমার সাথে তো অ্যাজ সাচ ভূতের ঘটনা সেরকম এখনো অবধি এক্সপেরিয়েন্স করিনি, মানে ফরচুনেটলি অর আনফরচুনেটলি। অনেকে বলে যে এত ঘটনা কোথা থেকে আসছে, আরে ভাই সবাই তো আসতে পারে না, কেউ আসে যে শোনা ঘটনা। একটা কমেন্ট তো থাকে, সব ভূত কি এরাই দেখে। এটা তো মানে খুব ফেমাস একটা কমেন্ট, যত ভূত কি এরাই দেখে। আরে আমরা দেখছি না, বাট শুনেছি তো, অনেকেই ঘটেছে, অনেকেরই জীবনে ঘটে। আমাদের দাদু ঠাকুমারাই কত ঘটনা বলেছে আমাদের, সেগুলোই যদি আমরা মনে করে নিয়ে আসি, সেটা নিয়ে মানে মনে হয় 10-20টা এপিসোড হয়ে যাবে, যতগুলো ছোটবেলায় গল্প শুনেছি। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি আমাদের জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করুন। আর আপনারাও যদি এখানে এসে ঘটনা শোনাতে চান, তাহলে পুরো অডিও রেকর্ড করে, মানে হরর ঘটনাটি পুরো রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা শুনবো, তারপর ডেকে নেবো আপনাদের এখানে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটা কিন্তু ইউটিএস না, আমি বারবারই বলছি, এটা হরর মাইন্ডস নতুন চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটাকেও, এই চ্যানেলটিকেও বড় করুন। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ধন্যবাদ, থ্যাংক ইউ।